মস্তিষ্ক শুধুমাত্র আমাদের চিন্তাকেই নিয়ন্ত্রণ করে না। মস্তিষ্ক আমাদের আ স্মৃতি, আমাদের অনুভূতি, আমাদের আবেগ সবকিছু বিষয়কেই নিয়ন্ত্রণ করে থাকে। আর আজ আমাদের আলোচনার রয়েছে নিউরোলজির জগৎ নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের আ আজকের এই যে ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠানে আমি রয়েছি আপনাদের সাথে শুভ্রস্মিতা। আর আমাদের আলোচনায় যাকে আমরা আমাদের সাথে পেয়েছি রাজ্যের বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর আবিরলাল নাথ। তো চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার নমস্কার, ব্রিজ পর্দায় আপনাকে স্বাগত জানাই। প্রথমেই আপনার কাছে জানবো যে মানে নিউরোলজি কি বা নিউরোলজি কিভাবে কাজ করে? নমস্কার। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ আমাকে আপনাদের চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য। নিউরোলজি বেসিক্যালি ধরা হয় ডিজিজেস অফ দ্য ব্রেইন। তো নিউরো বলা হয়, ফার্স্টে বলতে গেলে সবাই বলে নিউরো ডাক্তার। তো নিউরোলজি হলো ডিজিজেস অফ দ্য ব্রেইন, যেগুলোর মধ্যে যদি স্ট্রোক হয় এটা নিউরোলজির মধ্যে পড়ে। কারোর যদি একটা রোগ আছে পার্কিনসন ডিজিজ, যেটার মধ্যে একটু আস্তে আস্তে যারা হাঁটে, এটাকে নিউরোলজির আন্ডারে পড়ে। সিজার ডিসঅর্ডার, সিজার মানে খিঁচুনি, অনেকেই আমাদের বাচ্চারা আছে, বয়স্ক মানুষরা আছে যাদের সিজার হয়। তো সিজার হলে মির্কি যেটা বলে প্রচলিত, নিউরোলজির মধ্যে পড়ে। এরপরে আমাদের অনেক নিউরোপ্যাথি বলে, এটা নিউরোপ্যাথি, ঝিনঝিন, যেটা অনেক অনেক বয়স্ক মানুষ বলে ঝিনঝিন করছে, পা ঝিনঝিন করছে, পায়ে ব্যথা করছে, এটাও নিউরোলজির আন্ডারে পড়ে। নিউরোর মধ্যে আলাদা একটা সাবটাইপ আছে নিউরো সার্জারি, যেটার মধ্যে ব্রেনের টিউমার, ব্রেনের ব্লিড, নিউরো সার্জারির আন্ডারে পড়ে। তো টিউমার, ব্লিড এগুলো ছাড়া বাকি যে ডিজিজ গুলো আমি বললাম, এগুলো জেনারেলি নিউরোলজি আন্ডারে পড়ে। আমাদের মতো যারা মানে সাধারণ মানুষ আমরা রয়েছি, আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট তাদের কাজের ক্ষেত্রে কতটা আলাদা? রাইট। তো নিউরোলজি ডিপার্টমেন্ট আলাদা, সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আলাদা, সাইকোলজি ডিপার্টমেন্ট আলাদা। তো নিউরোলজি আমি যেটা বললাম যে উই আর ডক্টরস যারা স্ট্রোক, নাহলে পার্কিনসন্স, সিজার, ব্যাক পেইন, টিংলিংস, মানে নার্ভস, স্পাইনাল কর্ড, ব্রেইন, নিউরোলজি। সাইকিয়াট্রি একটা স্মল পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম, যেটার মধ্যে ইমোশনাল পার্টটা দেখে ওরা। ইমোশনাল পার্টটা বলতে পারে টেনশন, অনেকে আজকালকার দিনে খুব বেশি স্ট্রেস, টেনশন, নাহলে যারা আমাদের সাইকোলজিক্যাল ডিজিজেস, যারা ওসিডি আছে, মানে খুব বেশি অ্যাঙ্গার বিহেভিয়ার, এডিএইচডি বাচ্চারা আছে যে আজকাল মোবাইল বেশি দেখে, ওরা মোবাইল দেখে মোবাইল এডিকশন। তারপর অটিজম, মানে আমি আর আপনি কথা বলছেন, বাচ্চাটা আমাদের দিয়ে দেখছে, ওরা নিজের জগতেই আছে। এই পার্ট গুলো সাইকিয়াট্রি আন্ডারে। সাইকোলজি ইজ এ সাব টাইপ অফ সাইকিয়াট্রি, এটার মধ্যে কাউন্সিলিং পার্টটা ওরা দেখে। তো সাইকোলজিস্ট জেনারেলি আমরা ডিপ্রেশন যদি কারোর থাকে, অ্যাংজাইটি যদি কারোর থাকে, তো এটার মধ্যে সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট রোল আলাদা। এটা নিউরোলজিস্ট ওরা জেনারেলি প্রেফার করে না দেখতে। তো এই তিনটা ডিভিশনই আলাদা। যেমন মাইগ্রেনের ব্যথা আমাদের হয় অনেকেরই, কিন্তু মানে আমরা কখন বুঝবো যে এটা আসল কথা, মানে একটু নিউরোলজিক্যাল কোনো প্রবলেম, এটা আমরা কিভাবে বুঝবো? দেখুন, মাইগ্রেন ওয়ার্ডটা আপনি বললেন, মাইগ্রেন ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটা মানে কি, এটা মাইগ্রেনের পেশেন্টের কি হবে, হঠাৎ করে যদি মাথা ব্যথা করে, একটা ফোটোফোবিয়া মানে রোদে গেলে বাড়ে, এক্সেসিভ সাউন্ড শুনলে, ঢাকঢোল, নাহলে কোনো একটা কনসার্ট শুনলে বাড়ে, আর ভমিটিং, এই তিনটা জিনিস যদি থাকে, দ্যাট ইজ ক্লিনিক্যাল সিম্পটম অফ মাইগ্রেন। কিন্তু আমি যেহেতু এগুলো টক শোতে বলছি, যারাই দেখছে এটা টক শো গুলো, এগুলো দেখে সেলফ মেডিকেশন এই জন্য ট্রাই না করার জন্য, বিকজ এই সিমটম গুলো একটা ব্রেন টিউমারও হতে পারে। তো যখনই এরকম কোনো পেশেন্ট আসে আমাদের কাছে আসুক কি নিউরোসার্জনের কাছে যাক, জেনারেলি প্রথমে আমরা একটা ব্রেনের সিটি করাই, বিকজ ব্রেনের মধ্যে ব্লিডিং হলে এরকম সিমটমটা হতে পারে, মাথা ব্যথা জিনিসটা। একটা ডিজিজ আছে সাব অ্যারাকনয়েড হিমোরেজ, এটার মধ্যে জেনারেলি ব্রেনের মধ্যে অ্যানিউরিজম হয়। অ্যানিউরিজম মানে ব্রেনের ভেসেলস গুলো ফুলে যায়, ফুলে এটার মধ্যে ব্লিডিং হয়, পেশেন্ট মারা যেতে পারে। তো এটার মধ্যে সেই হেডেক হবে। তো হেডেক হলেই যে মাইগ্রেন, দ্যাট ইজ প্রচলিত কথা অফ ত্রিপুরা। ত্রিপুরাতে এই জিনিসগুলো খুব চলে, লাস্ট 30-40 বছর এগুলো তৈরি হয়েছে। আপনি যদি বোম্বেতে যান, দিল্লিতে যান, এইমসে যান, আপনি যদি হেডেক নিয়ে আসেন, ফার্স্ট আপনার সিটি করা হবে। সিটি যদি নর্মাল থাকে, আপনার হিস্ট্রি জিজ্ঞেস করা হবে। জিজ্ঞেস করে এরপরে অ্যাকর্ডিংলি একটা ইইজি করা হবে, একটা সিটি করা হবে, আর প্লাস মাইনাস এমআরআই করা হবে। যেমন ইইজি টেস্টটা আমাদের ডিপার্টমেন্টে হয়, এজিএমসি তে নিউরোলজি ডিপার্টমেন্টে হয়, আর এমআরআইটা আমাদের জিবিতে হয়। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আমরা এগুলো ফ্রিতেই করছি। অ্যাকচুয়ালি একটা কথা আমার বলতে ইচ্ছে হচ্ছে যে আপনার সাথে যখন আমার প্রথম কথা হলো, মানে প্রথম আলাপে আমার মনে হয়নি যে আমি একজন ডক্টরের সাথে কথা বলছি।
হুম, মানে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করেছি আপনার সাথে কথা বলে আমি, হুম, বা আপনার বিভিন্ন ফেসবুক টোফাইলেও আমরা যা দেখলাম, যে আপনি খুব মানে নিজের কাজের প্রতি প্রচন্ড নিষ্ঠাবান, এবং মানুষের জন্য কিছু একটা করা বা কিছু একটা দেওয়া, হুম। এটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন যেটা মনে হলো। তো আহ, একজন ডক্টর মানে কিরকম হওয়া উচিত মানুষের সামনে, এটা কি বলবেন আপনি? খুব কঠিন প্রশ্ন এটা, আর আমি খুব ছোট মানুষ এটা অ্যান্সার দেওয়ার জন্য। এসব অ্যান্সার গুলো যারা, যাদের নামে ডক্টরস ডে, প্রয়াত আমাদের বিধানচন্দ্র রায় স্যার যদি আজকে থাকতো উনি বলতে পারবে যে একটা ডক্টরকে। আমি একদম ছোট একজন মানুষ, আমি জানি যে আমার কি করা উচিত, আমার প্রফেসররা আমাকে যা শিখিয়েছে অ্যাকর্ডিংলি আমি করি। আপনি যেটা বলছেন মানুষের জন্য করা, দেখুন আমার আপনার নাহলে যারাই আছে আমাদের, আমাদের এতটুকু আহ, আমাদের এতটুকু ক্ষমতা, ওয়ার্ডটা ইউজ করবো, ক্ষমতা নেই যে কারোর জন্য আমরা কিছু করে দেবো। এই পুরোই আমি যা জিনিসটা করছি এটার জন্য দায়ী হলো আমাদের প্রধানমন্ত্রী মোদী স্যার, আমাদের সিএম স্যার, আমাদের গীতে স্যার, সেক্রেটারি স্যার, আমাদের ডিরেক্টর স্যার হুম তপন হুম মজুমদার স্যার, আমাদের এমএস স্যার, প্রিন্সিপাল স্যার। কেন আমি ওদের নাম বলছি? পিএম, আমি তো লিটারাল সেন্স আমি এটাই বলছি যা বুঝি আমি। হুম হুম প্রাইম মিনিস্টার তো সব জায়গায় থাকতে পারবে না, এটাই নর্মাল। হুম প্রাইম মিনিস্টার কি বললো যে ডক্টর আবির, আমি তোমাকে বললাম তুমি ফ্রি করো, তোমার সিগনেচারে ফ্রি করো, আমি টাকা দেবো। এটাই তো আলটিমেটলি। হুম ডায়াগনোসিসের জন্য যে ইনভেস্টিগেশন লাগে, হুম ইনভেস্টিগেশন আর ভেরি কস্টলি। এটা এখানে হোক, দিল্লিতে হোক, বোম্বেতে হোক। তো আয়ুষ্মান কার্ডের থ্রুতে আমি জিনিসগুলো ফ্রি করছি। আমার সিগনেচার, আমি যেটা আমার ওয়ে অফ প্রফেশন হলো, আমি যেদিন আমার ফার্স্ট পেশেন্টটা দেখেছিলাম, আমি জীবনের লাস্ট পেশেন্ট যখনই দেখবো, আমার আমার একদম সিম্পল হিসাব, আমি খুব ক্লিয়ার কাট মানুষ, আমি ডক্টরের মতো কথা বলি না। এই জন্য আপনার একদম হয়তো মনে হয়েছে হুম আপনার সাথে, আমার সাথে কথা বলে আপনার খুব ভালো হ্যাঁ লেগেছে। একদম আই ডোন্ট টক লাইক এ ডক্টর। তো আই ফিল কি আমার সিগনেচারে যদি কারোর লাভ হচ্ছে, এই সিগনেচারের ভ্যালু যতদিন থাকবে আমি সিগনেচার করব। মানুষের যদি লাভ হয় হলো, কারণ আমি যাই ডায়াগনোসিস করছি এগুলো মানুষের আলটিমেটলি লাভ হচ্ছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে হু ইজ পেইং? প্রাইম মিনিস্টার ইজ পেইং। হুম সামবডি হ্যাজ টু পে, কেউ হুম তো কেউ হুম পয়সা খরচা করতে হুম হবে। হুম হুম তো প্রাইম মিনিস্টার বলছে আমি পয়সা দেবো, সিএম স্যার বলছে আমি পয়সা দেবো, আলটিমেটলি জিবি কে কেউ পরে, হয়তো পেশেন্টরা পে করতে হবে, নাহলে কেউ হুম পে করবে। হুম তো ওরা পে করছে, আমি ডায়াগনোসিসটা ইজি হয়ে যাচ্ছে। মানুষের জন্য ওই জিনিসগুলো করা করা কঠিন। হুম যে যে আমরা যে ওষুধগুলো দিচ্ছি, যাই আমরা যাই, আপনি দেখেছেন নাহলে আপনি বলছেন, হুম আমরা এমআরআই যে করাচ্ছি জিবিতে, আমার ডিপার্টমেন্টে 25টা বেড আছে, ফ্রিতে করাচ্ছি। ব্লাড ইনভেস্টিগেশন ফ্রিতে করাচ্ছি। আমি বলতে আগেও তো জিবিতে ফ্রি ছিল, অবভিয়াসলি ছিল। হুম আমি আমি জাস্ট বলছি আমরা কি করছি। হুম এরপর একটা রোগ আছে জিবিএস, গুলিয়ান বেরি সিনড্রোম, আইভিআই যে একটা ওষুধ দিই, হুম হুম ওষুধটার দাম 2 থেকে 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা অব্দি যায়, এটা ফ্রিতে দেওয়া হচ্ছে। রিটুক্সিম্যাব একটা ওষুধ 1 লাখ টাকা ফ্রিতে দেওয়া হচ্ছে। অ্যাডালিমুভাব একটা ওষুধ 50,000 রুপিস ফ্রিতে দেওয়া হচ্ছে। এরপর আমাদের গলিমুভাব একটা ওষুধ। এগুলো যে ওয়ার্ড গুলো আপনি হয়তো শুনেন, হুম এগুলো নিউয়ার হুম মেডিকেশন। হুম 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 এরপরে আমি এই যে কয়েলিং করছি, স্ট্যান্টিং করছি, ব্রেনের কয়েলিং স্ট্যান্টিং। হুম আপনি যদি ভালো ভালো জায়গায় যান, মিনিমাম এগুলোর 15 লাখ 10 লাখ, এগুলো সব আমরা আয়ুষ্মানে ফ্রিতে করছি। এগুলো কে করাচ্ছে? আলটিমেটলি প্রাইম মিনিস্টার করাচ্ছে। হুম হুম তো এগুলো করাচ্ছি কেন করাচ্ছি? কারণ পিপল ক্যানট ডু দ্যাট। আর এগুলো করার জন্য এই সেই পয়সা খরচা করে সে ভেলোর যান কি দিল্লি যান কি ব্যাঙ্গালোর যান, আপনাদের কিন্তু 10 লাখ 15 লাখ টাকা চলে যায়। হুম তো এগুলো করছি দেখে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য। কারণ আমি চাই যে এখনো কিন্তু যারা গন্ডাছড়ার পেশেন্টটা আছে, না শিলাছড়ির পেশেন্টটা আছে, ধরুন সাবরুমে অনেক হুম পেশেন্টরা জানে না যে ডিপার্টমেন্টই আছে। হুম আমার ডিপার্টমেন্ট কেন বলছি, এই যে 10টা 9টা ডিপার্টমেন্ট যে হুম হুম শুরু করলো গভর্নমেন্ট, হুম এগুলো যে আছে, হুম এগুলো এখনো জানতো। জাস্ট একটু প্রচার করা যে এগুলোও আছে, তোমরা আসো, এলে ইউ উইল বি ইন এ গুড প্লেস। হুম আমাদের ওয়ার্ডটা যেমন ইট ইজ এসি ওয়ার্ড, হুম ত্রিপুরাতে একটা ওয়ার্ডে এসি আছে, থাকতে পারে, আই এম নট ক্লেমিং। এটা না যে এখন আমি মিডিয়াতে বললাম, যে আরেকটা মিডিয়া বললো যে আবির লালনাথ কি বলছে কি এসি ওয়ার্ড আছে, আমি আমারটা বলছি। হুম আই এম হুম জাস্ট টকিং অ্যাবাউট মাই ওয়ার্ড। হুম হুম 25 বেডস আছে। তো এই এসি থেকে, এসিটা কি আমি থাকছি, পেশেন্টরা থাকছে। হুম সো দ্যাট দে গেট এ ভাইব যে ভাই তুমি যদি দিল্লি যাও, নাহলে একটা কর্পোরেট হসপিটালে যদি যাও, হুম হুম আপনারা গিয়ে আমাদের ওয়ার্ড দেখে আসতে পারেন। উই গিভ দ্যাট, মানে এটা যে আমি কি একা করতে পারছি না, আমার সিস্টাররা দায়ী, সিস্টাররা সুন্দর করে হুম দেখছে, হুম আমার জুনিয়র ডক্টররা দায়ী, এবার আমার যে স্টাফ, জিডিএস স্টাফ, আমরা ওদের কথা ভুলে যাই বলতে, দে হুম কিপ দ্য হুম ওয়ার্ড হুম ক্লিন। তো এগুলো আমি করি আর কি। তো এগুলি হয়তো মানুষ, এখন আমি ভালো না খারাপ এটা মানুষ ডিসাইড করবে, আমি বলার কেউ না। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে মানে নিউরোলজির যে পরিষেবা রোগী মানে রোগীদেরকে বা রাজ্যবাসীকে যে পরিষেবা দেওয়া হচ্ছে, মানে কি ধরনের পরিষেবা পাচ্ছেন আমাদের রাজ্যবাসীরা? দেখুন আমি জয়েন করেছি এজিএমসি তে 31 মে 2023। তো এর আগে নিউরোলজি ডিপার্টমেন্ট তো ছিল না, আমি জয়েন করার পর শুরু করেছি। তো আমাদের ডিপার্টমেন্টের যে ওপিডি মানডে আর ফ্রাইডে 12টা থেকে 4টা। তো যে ওপিডি রুমটা 7 নম্বর রুম, এটা আগে একটা স্টোর রুম ছিল। তো এটা আমাদের জিনিসপত্র ছিল, এগুলো জিনিসগুলো সরানো, প্লাস এখানে একটা ওপিডি সেট আপ করা,
এরপরে উল্টা দিকের রুমে 6 নম্বর রুমটাতে এনসিভি, ইইজি, ইএমজি, আরএনএসটি, এই যে ওয়ার্ড গুলো বলছি আপনি হয়তো শুনেনি, কারণ এই ইনভেস্টিগেশন গুলো হয়নি। কি কিসের জন্য হয় বলছি। তো এগুলো শুরু করা কঠিন ছিল। ইনিশিয়ালি আমাদের ওপিডি তে 10 জন 5 জন করে আসতো, এখন মোটামুটি সপ্তাহে 2টো দিন ওপিডি হয়, মানডে ফ্রাইডে। তো লাস্ট ওপিডির দিন আগে 150 জনের মতো এসছে, 100 জনের উপরেই থাকে সবসময়, তো মোটামুটি 250-300 পেশেন্ট থাকে। ইইজি আমরা করছি। ইইজি কেন করি আমরা? সিজারের জন্য করি, যেটা বললাম আমি, সিজারটা খিঁচুনি, তো এটা পেডিয়াট্রিক্স থেকে রেফার আসে, মেডিসিন থেকে রেফার আসে, আমরা ইইজি করছি। এনসিভি আমরা করছি, যেটা আমি বলেছিলাম একটা জায়গার মধ্যে, গুলিয়ান বেরি সিনড্রোম, দুজন বন্ধু ছিল গুলিয়ান আর বেরি, উনি রোগটা বের করেছিল। অ্যাসেন্ডিং প্যারালাইসিস মানে স্ট্রোকের মধ্যে শুরু হয় একদিকে, সঙ্গে সঙ্গে বাঁ দিকে হয়ে যায়। স্ট্রোক কিন্তু সবসময় একদিকে হয়, কোনোদিন বাইল্যাটারাল হয় না। তো বায়ের থেকে শুরু হয় উপরে, আস্তে আস্তে উঠে, তো ইউরিন করতে অসুবিধা হয়, পায়খানা উঠে, পায়খানা করতে অসুবিধা হয়, শ্বাসকষ্ট অসুবিধা হয়। তো এগুলো এনসিবি দিয়ে আমরা বুঝি পায়ের নার্ভ গুলো ড্যামেজ আছে কিনা। ইট ইজ ইমার্জেন্সি, কারণ এটা যদি ডায়াগনোসিস না করা যায় পেশেন্টটা মারা যেতে পারে। তো আমরা আইভিআইজি দিচ্ছি, আয়ুষ্মান কার্ডে 3.5 লাখ 4 লাখ টাকার আইভিআইজি প্রতিদিন আমরা ফ্রিতে দিচ্ছি। এরপর একটা টেস্ট আছে ভিইপি। ভিইপি টেস্টের মধ্যে চোখের নার্ভটা কেমন আছে দেখি, চোখের নার্ভ ড্যামেজ থাকলে রিটুক্সিম্যাব দিচ্ছি, বিপিএল কার্ড এটা ফ্রিতে দিচ্ছি, রেগুলারলি দিচ্ছি, আমি কাউন্ট বলার দরকার নেই, রেগুলারলি আমরা করছি। এরপরে আর্থ্রাইটিস নাহলে পেইনের মধ্যে আমরা অ্যাডালিমুভাব একটা ওষুধ দিচ্ছি, 50,000 1 লাখের কাছাকাছি ওষুধগুলো ফ্রিতে দিচ্ছি। অ্যাডালিমুভাব 10 জন কিনলে অনেক সময় 9 জন ঠিক হয়ে যায়, একজন অনেক সময় ঠিক হয় না, তাহলে 100 জনে 10 জন, 1000 জনে 100 জন, এরকম ঠিক না হলে ওদেরকে গলিমুভাব একটা নিউয়ার মেডিকেশন গুলো দিচ্ছি, এগুলো অ্যারাউন্ড 1 লাখের কাছাকাছি। এরপরে যেটা আমার প্রিয় সাবজেক্ট, আমার যেটা ইন্টারেস্ট, নিউরো ইন্টারভেনশন, যেটার মধ্যে আমি ফেলোশিপ করেছি। তো নিউরো ইন্টারভেনশন জিনিসটা আগে ছিল না। নিউরো ইন্টারভেনশন মানে কি? মানে ব্রেইনের এনজিওগ্রাফি করা। আপনি যেরকম শুনেছেন হার্টের এনজিওগ্রাফি, ব্রেইনের এনজিওগ্রাফি করা। তো ব্রেইন এনজিওগ্রাফি আমরা এখন অব্দি 500-600-র মতো করেছি, সবটাই ফ্রিতে করেছি। ইনিশিয়ালি ডিফিকাল্ট হয়েছে মানুষকে বোঝানো, কারণ মানুষ ভয় পায় যে ব্রেনের ভিতরে আবার কি তার ঢুকিয়ে না কিছু হয়ে যায় এসব। আস্তে আস্তে মানুষের ওইটা আসছে, ট্রাস্ট আসছে। এরপরে যদি ধরা পড়ে যে ব্রেইনের এগুলোর মধ্যে কোনো জায়গায় ক্লট আছে, তো এটার মধ্যে স্ট্যান্টিং করা, ব্রেইনের স্ট্যান্টিং। তো ব্রেইনের যে একটা রিসেন্টলি একটা কেস করেছিলাম মনিকা, আপনি পেপারে হয়তো দেখেছেন। তো মনিকার অ্যানিউরিজম ছিল। অ্যানিউরিজম মানে ব্রেইনের যে শিরাগুলো বেলুনের মধ্যে ফুলে যাওয়া, ফুললে এগুলো ফাটলে ফাটলে ডেথ হতে পারে। আর ফাটলে ডেথ হলে মানে এগুলো একবারই চান্স দেবে, আপনি একবার ফাটলে একটু হেডেক হবে, নেক্সট টাইম ফাটলে মারা যাবে, টাইম বোমের মতো অনেকটা এগুলো। এগুলো কয়েলিং করা হয়েছে, এই সবগুলো জিনিসই ব্রেন অ্যানিউরিজম, কয়েলিং, এগুলো ব্রেনের স্ট্যান্টিং। আপনি বড় বড় সিটির বড় হসপিটালে গেলে 10 লাখ টাকার নিচে গুলোতে গল্প হবে না আপনার সাথে, প্রথমে টাকা জমা রাখবে, এরপরে ডিসকাশন। তো এগুলো সবগুলোই ফ্রিতে হচ্ছে। অ্যানিউরিজমও ফ্রিতে কয়েলিং করছি, এটাও 5-6 লাখ। স্ট্যান্টিংও ফ্রিতে হচ্ছে, এটাও 3-4 লাখ। এই আইভিআইজি এটাও ফ্রি। এই আমাদের গলি মুভ এটাও ফ্রি, অ্যাডাল মুভ এটাও ফ্রি। বোটক্স দিচ্ছি, স্ট্রোকের মধ্যে টাইট হয়ে থাকে লুজ করার জন্য বোটক্স, শাহরুখ খান বোটক্স ইউজ করে ফেস। এখনো যে ওকে 30 ইয়ার্স 40 ইয়ার্স ওখানে রোম্যান্স করেও বোটক্স এর জন্য করে। আমি অ্যাকচুয়ালি শাহরুখ খানের খুব বেশি ফ্যান, নট বিকজ অফ হিজ অ্যাক্টিং, আমার অ্যাক্টিং ওর যাই এটার মধ্যে ভালো খারাপ ঢুকছি না, বিকজ অফ হিজ স্ট্রাগল। রাস্তায় ঘুমিয়েছে লোকটা, আজকে বলিউডে ওটা। তো শাহরুখ খানকে একজন একবার জিজ্ঞেস করেছিল, একটা রিপোর্টার জিজ্ঞেস করেছে, যখন আপনি থাকবেন না তখন কিভাবে মানুষ আপনাকে মনে রাখবে, এমনি জিজ্ঞেস করেছে। তখন শাহরুখ খান বলেছে, খুব সুন্দর বলেছে, এটা আমি সবসময় মনে রাখি এটা, যে যখন আমি থাকবো না, আমি আমার বাচ্চাদের বলেছি আর ওয়াইফকে বলেছি, যে যখন আমি থাকবো না, যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে শাহরুখ খান কে ছিল, তুমি বলবে যে আমার বাবা, নাহলে আমার হাজবেন্ড একজন এমন একজন ছিল যে ট্রাই করেছিল। এটা একবারও হয় না, ওর কথাগুলি বলছি বাংলাতে, এটা একবারও হয় না যে কোনোদিন এতগুলো যে সিনেমা করেছি যে আমি ট্রাই করিনি। সিনেমা ফ্লপ যায়, সিনেমা হিট যায়, তো এটা একবারও হয় না যে জীবনে আমি ট্রাই করিনি, কারণ আমার কোনোদিন এই রিগ্রেটটা যেন না থাকে, ইস যদি আমি ট্রাই করতাম তাহলে এটা করতাম। তো আমার প্রফেশনে আই ট্রাই টু ফলো হিম। তো যে আমি একবারও হয় না কোনোদিন, আমার পেশেন্টরা কি ডেথ হয় না? অবভিয়াসলি হয়, হওয়াটাই নর্মাল, হসপিটালে তো ডেথ হবেই। তো একটা এখনো অবধি আমার স্টুডেন্ট লাইফ হোক কি এখন হোক, একবারও হয়নি যে কোনো পেশেন্টের জন্য আমি ট্রাই করিনি। বাকিটা তো আমার এফোর্টের উপর, তো ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছে তুমি এফোর্টটা দাও, বাকি ভগবান নালে যারাই আল্লাহ বলে, জিসাস বলে, দে উইল টেক কেয়ার। এটাই আপনি এখন বলছিলেন না যে মায়া থাকা উচিত না, কিন্তু আপনার মায়াটা কিন্তু আপনার কর্মের প্রতি, আর কর্মই আমাদের ধর্ম, তাই না? এটাই। স্ট্রোক একটা আমাদের কাছে ভীষণ মানে আতঙ্কের বিষয় আমাদের মতো সাধারণ মানুষের কাছে। তো মানে এই স্ট্রোক
থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের মানে লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত, বা এটাকে কেন নিউরো ইমার্জেন্সি বলা হয়? দেখুন, স্ট্রোকটা তো এখন ইয়াং স্ট্রোকও আছে। আমি যখন নিউরোলজিতে ঢুকেছিলাম 2017, তখন ইয়াং স্ট্রোক এত বেশি হতো না। হুম, বইয়ে আছে পরীক্ষা পাশের জন্য এগুলো সাবজেক্ট হয়, কিন্তু এখন দেখছি লাস্ট 10 ইয়ার্স অনেক বেশি ইয়াং পেশেন্টের স্ট্রোক হচ্ছে। হুম, তো স্ট্রোকের মোস্ট কমন কজ কি? ওল্ড এজের একরকমের স্ট্রোক, ইয়াং এজের একরকম। ওল্ড এজের মোস্ট কমন স্ট্রোক কি? বয়স্ক মানুষদের প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, হার্ট পাম্পিং ঠিক করে হুম, করছে না, ক্লট গেল, ব্লক হলো, স্ট্রোক হলো। স্ট্রোক দুই টাইপের হয়। আপনি যখনই স্ট্রোক হবে, জেনারেলি পেশেন্টরা যারা একদম ইজি ওয়েতে বলার জন্য, যে স্পিচ প্রবলেম, আমি যে কথা বলছি এখন হঠাৎ করে যদি স্পিচের অসুবিধা হয়, হুম, আমি কথা বলতে পারছি না, তাহলে একটা স্ট্রোকের মতো ফাইন্ডিং। একদিকের উইকনেস হলো, ওয়াকিং ডিফিকাল্টি হলো, তো স্পিচ প্রবলেম, একদিকের উইকনেস, ওয়াকিং ডিফিকাল্টি, এটা হলে স্ট্রোক। আবার বলছি, আমি এই জিনিসগুলো বলছি পেশেন্টরা শুনবে, হুম, তো এটা শুনে সেলফ মেডিকেশনের দরকার নেই। আপনি আপনার নিয়ার বাই হসপিটালে যাবেন, হুম, পিএইচসি হোক কি ডিস্ট্রিক্ট হসপিটাল হোক, কেজিএমসি হোক কি টিএমসি হোক ঠিক। কি আইএলএস হোক, হুম, হুম, তো আপনি যাবেন, তাহলে এরকম একটা পেশেন্ট আসলে আমরা সিটি স্ক্যান করি। ব্লিডিং যদি হয়, নিউরোসার্জারি; ব্লিডিং যদি না হয়, নিউরোলজি। হুম, তো অটোমেটিক্যালি যখন আসবে, টাইম পিরিয়ডটা ইম্পর্টেন্ট। 4.5 hours এর মধ্যে যদি আসে, তাহলে গোল্ডেন আওয়ার বলে। হুম, তো 4.5 hours এর মধ্যে যদি আসে, তাহলে আমরা থ্রম্বোলাইসিস করা হয়। ইসচেমিক স্ট্রোকটার মানে হলো কোনো ব্লক হয়ে যদি স্ট্রোক হয়, হুম, থ্রম্বোলাইসিসের মধ্যে একটা মেডিসিন দেওয়া হয়, মেডিসিন গুলো দিয়ে ক্লটটাকে ব্রেক করা হুম, হয়, তো ইমপ্রুভমেন্ট হয়। তো থ্রম্বোলাইসিস, থ্রম্বেক্টমি মানে অনেক সময় ক্লটটা যদি আটকে যায়, মানে একটু ঠিক হয়ে যায়, হুম, তো আমরা ক্যাথেটারের মাধ্যমে এটা বের করি। তো এগুলো হলো স্ট্রোক। বাকি ইয়াং পেশেন্টদের স্ট্রোক আজকালকার দিনে খুব বেশি ড্রাগস, হুম, স্মোকিং, হুম, অ্যালকোহল, হুম, লেস এক্সারসাইজ, পার্টি কালচার অনেক বেশি। পার্টি মানে হুম, পলিটিক্যাল পার্টি বলছি না, হুম, 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 পার্টি করা হুম, হুম, বন্ধুদের সাথে। হুম, হুম, তো এগুলো খুব বেশি। তো অটোমেটিক্যালি এগুলোর জন্য বডির যে নর্মাল ফিজিওলজি গুলো চেঞ্জ হয়, যেটার কারণে স্ট্রোক হয়। তো আতঙ্কিত হওয়ার দরকার নেই, আমাদের ডিপার্টমেন্ট আছে, সঙ্গে নিউরোসার্জারি ডিপার্টমেন্টও আসে। আপনারা যখনই সিমটম হবে আসবেন, আসলে যেটা প্রসেস এজিএমসিটা বলছি, আর এজিএমসির ব্যাপার না, এটা অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড সেম প্রসেস। ইমার্জেন্সিতে যাবেন, স্ট্রোক লাইক সিমটমস, সিটি হবে, এরপর আমাদেরকে কল দেওয়া হবে। তো কল দিলে যা যা প্রসেস, হুম। যেটা প্রসিডিউর, এই প্রসিডিউর অনুযায়ী ট্রিটমেন্ট করা হবে। মিল্কি রোগ নিয়ে আমাদের মানে সোসাইটিতে কিন্তু অনেক ধরনের কুসংস্কার হুম। রয়েছে। তো এটা সম্পর্কে যদি একটু দেখুন, বলেন। মির্কি জিনিসটা হলো, বলে সিজার, এটা মির্কি ওয়ার্ডটা এটা লোকাল প্রচলিত হুম, টার্ম। হুম, হুম, তো সিজার ওয়ার্ডটা মানে সিজারটার মধ্যে জেনারেল কি বাচ্চাদেরও হতে পারে, অ্যাডাল্টদেরও হতে পারে। ছোট সময় যদি হয়, 5 বছরের নিচে, জেনারেলি জ্বরের জন্য হয়, ফেব্রাইল সিজার বলে এটাকে। পিডিয়াট্রিশিয়ানরা দেখে এটা, এটা ওরাই টেক কেয়ার করে। তো যদি কোনো জেনেটিক কারণে হয়, তাহলে উইদাউট ফিভার আসবে। ফিভার নেই তবু সিজার আসছে। তো বাচ্চাদের যদি হয়, তাহলে এটা জেনেটিক কি কারণ, ওয়ার্কআপ করে, এমআরআই করা হয়, ইইজি করা হয়, ইইজি আর এমআরআই আমাদের ডিপার্টমেন্টে করা হয়, হুম, ফ্রিতে আমরা করছি। আর যেমন ব্রেন টিউমার, এটার মধ্যে সিজার আসতে পারে। নাহলে ধরুন কারোর মাথায় চোট লাগলো, এটার মধ্যে সিজার আসতে পারে। জ্বর হয়ে ব্রেনের ইনফেকশন হলো, মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, আমরা হুম, শুনি না, আগে শুনতাম, এখন কম হুম, শোনা হয়। হুম, হুম, ধলাইতে ম্যালেরিয়া, হুম, সেরিব্রাল হুম, ম্যালেরিয়া হয়ে গেছে, হুম, হুম, এনকেফেলাইটিস হয়ে গেছে, ওটার মধ্যে সিজার হয়। তো সিজার যখনই হয়, ফার্স্ট আমি এটাই বলবো যে, এটা এখন যেটা বলছি সবাই মনে রাখবেন, যে সিজার হলে আতঙ্কিত হয়ে কোনো লাভ নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আপনার আতঙ্ক দিয়ে ওই সময় আপনি হেল্প করতে পারবেন না, এটা নাম্বার টু। নাম্বার থ্রি, দৌড়াদৌড়ি করে লাভ হবে না, পাড়ার মানুষ হেল্প করতে পারবে না, নাম্বার থ্রি। ওঝার কাছে গিয়ে লাভ হবে না, ওঝা হলো নাম্বার ফোর। এই চারটা জিনিস লাভ হবে না। তো আপনি যেটা করতে পারবেন, যখনই সিজার আসবে, আতঙ্কিত হওয়াটাই নর্মাল। আপনি আতঙ্ক হন, ঠিক আছে, কিন্তু ফোন করে কাউকে ডেকে নিন। আর আপনার পেশেন্টকে লেফট ল্যাটারাল, মানে আমি যদি আচ্ছা, সিজারের মধ্যে টেনশনটা কি, টেনশনটা এটা না যে সিজার হচ্ছে, টেনশনটা এটা যে সিজারের মধ্যে প্রচুরটা স্টিফ হয়ে যায়, এটাই তো হয়, হুম, মুখটা উপরে যায়, হুম, হাত হুম, টাইট হয়। হুম, তো ভমিটিং, ভমিটিংটা এখানে আটকে থাকে, কারণ ও হুম, তো ফেলতে পারছে না, কারণ হুম, ইজ আনকনসিয়াস, হুম, নাহলে হুম, ইজ ওইটা। এখান থেকে এটা লাংসে চলে যায়, লাংসে চলে আচ্ছা, গেলে পর শ্বাসকষ্টটা শুরু হয়। তা আপনি তখন খারাপ পেশেন্টটাকে জিবিতে নিয়ে আসেন, নাহলে টিএমসি তে নিয়ে যান। হুম, দেন এটা ডক্টরের জন্য কঠিন হয়ে যায়। আপনি ধরুন 1 ঘন্টা ধরে সিজার চলছে, আপনি এরকম রাখুন, তো এটা এখানে আসবে, হুম, এতে পড়ে যাবে। বেরিয়ে তো যাবে। লিস্ট আপনার লাইফ উইল বি সেভড। হুম, তো আপনার যারাই আমার এটা দেখছে, হুম, যে সিজার যদি হয়, আপনি যাই করবেন, 10 জনকে ডেকে, পাড়ার মানুষ ডেকে লাভ নেই, লাভ নেই বলবো না, হুম, ডাকুন ওদেরকে। হুম, আপনি মাথা ঠান্ডা রাখুন, পেশেন্টটাকে রাইট ল্যাটারাল, লেফট ল্যাটারাল শুইয়ে দিন। এবার আপনি ধরে ফোন করুন না, ও এরকম শুয়ে থাকুন না, হুম, হুম, যেন ভমিটিংটা যদি থাকে, হুম, লাংসে না গিয়ে পরে যদি পরে, যায়, হুম, যেন আপনার লাইফ পেশেন্টটা সেভ হোক। হুম, এটা করে পরে আমি বলছি কি, আমি এই জিনিসটা যদি ঘন্টা ছড়া কেউ দেখে, ওরা কি নিয়ে আসতে পারবে আধা ঘন্টার মধ্যে জিবি? অবভিয়াসলি পারবে একদম না। না। তো আপনি ঘন্টা ছড়া পিএসসি তে নিয়ে যান, হুম, যারাই ওখানে এমবিবিএস ডক্টর আছে, দে উইল টেক কেয়ার অফ দ্য থিং। এরপরে ঠিক ডক্টরের মধ্যে যারাই মেডিকেল সায়েন্সটা এরকম ভাবে পড়ানো হয়, যে ওর কতটুকু করা ও ঠিক জানে,
ও যতটুকু করা স্টেবল করে নেক্সট হায়ার সেন্টারে পাঠিয়ে দেবে, নেক্সট হায়ার সেন্টারে পাঠিয়ে দেবে। এই যে স্ট্রেস, অনিদ্রা বা সোশ্যাল মিডিয়া, মোবাইল, এগুলো কি সত্যি আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে? এটা আমি অ্যান্সার বলবো ইয়েস, বিকজ এখন আপনি নিজে বলুন, আপনার মোবাইলটা যদি বলে 7 দিনের জন্য আপনার কাছে থাকবে না, আপনি কি রাজি হবেন কিনা? আপনি একবার হলো আপনি হয়তো এখন টিভিতে বলে দেবেন যে হ্যাঁ রাজি হবো, হুম, মানে মানুষকে হুম, বলানোর জন্য, হুম, কিন্তু রিয়েল টাইমে আমাদের এটা এখন এত অভ্যাসে পরিণত হয়ে গেছে ঠিক। যে রাজি আমরা হতে চাই না। সেকেন্ড হলো যে চলুন আমি যদি এটাও মনে করি যে আমাদের একটা টাইম পিরিয়ড তো চলে গেছে, এখন ইয়াং জেনারেশন যারা যেরকম পাবজি পাবজি খুব হুম, খেলে ওরা, হুম, হুম, নাহলে এখন ইয়াং যারা যারা এটা হুম, ওই দিন একটা পেশেন্ট এসছে বাচ্চাকে নিয়ে, তো আমি ওকে দেখে বলেছি যে আমি তোমার সাথে ফটো নেবো, শি ওয়াজ ভেরি কিউট বেবি। আমি তোমাকে ইনস্টা আছে, আমি জোক করে বলেছি ইনস্টা হুম, প্রোফাইল আছে তোমার? হ্যাঁ আমার আছে। আমি ওকে আই ফলো ইউ। আমি ফলো করলাম, ও ছেলেটা মেয়েটা ক্লাস 3-তে পড়ে। আমি তুমি কি করো? আমি রিলস বানাই, রিলস বানাই, রিলস বানাই। আমি বলছি, ঠিক আছে, আমি তুমি আমার ফ্রেন্ড হবে, কোক আইল থিঙ্ক। মানে ও বলছে যে আইল হুম, হুম, থিঙ্ক। হুম, হুম, তো দে হ্যাভ রিচড এ লেভেল কে, মানে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো যার জন্য এটার মধ্যে ওর এঙ্গর্স থাকে। হুম, প্রবলেম হুম, হলো যে চলো আমরা যে এঙ্গর্স থাকে, আমাদের পড়াশোনা শেষ নাহলে আপনিও প্রফেশনে এসে পড়েছেন, হুম, হুম, ইয়াং বাচ্চারা যদি এখন এটার মধ্যে ইনভলভ হয়ে যায়, যে মোবাইল সারাক্ষণ দেখছে, নাহলে ওদের ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ আছে। এখন স্কুল থেকেও, আমি তো এখন এটা বললে বলবে যে কাবিল আহমেদ স্কুলের এগেনস্টে না, কিন্তু স্কুল থেকে আগেরকার দিনের যে ওয়ে অফ টিচিংটা আমার মনে হয় এটাই বেটার ছিল, যে মোবাইল টোবাইল ছিল না, বই লিখে দিত, কেন এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটা স্কুলে। হুম, হুম, তো হুম, স্কুলের থেকেও এটা থাকে যে হোয়াটসঅ্যাপের হুম, মধ্যে এটা পাঠাবো এটা পাঠাবো, তো হুম, প্যারেন্টসদেরও প্রবণতা থাকে যে মোবাইল। এটার কারণেই মানে সারাদিনের পরে সবাই ধরুন রাত 10টার পরে ফ্রি হলো, এরপর হুম, একটু ফেসবুকটা ঘাটলো, ইনস্টাটা হুম, ঘাটলো। তো এটা করতে করতে সেই 11টার থেকে 1টা বাজে। তো হুম, অটোমেটিক্যালি আপনার যেটা, যারা আগেরকার দিনে আমার দাদু ঠাম্মারা যারা 9টার হুম, সময়, তারা তো ছোটবেলায় শুনছিলাম যে 7টার সময় ঘুমিয়ে যেত হুম, গ্রামের মধ্যে। হুম, হুম, আমার ঠাম্মা হুম, মোহনপুরের মধ্যে 7টার সময় জি, হারিকেন নিয়ে ঘুম। তো এটা 7টা থেকে 9টা হলো, তার 9টা থেকে এখন 11টা হলো, 11টা থেকে এখন আমরা এটা 1টা বানিয়েছি। এখন নাও এ ডেইজ মেট্রো সিটি যেটা 1টা থেকে এটা 3টাও হচ্ছে পার্টি কালচারের জন্য। তো অল দিস থিংস আর কজিং লেস স্লিপ হওয়ার জন্য সারাদিন, কারণ সকালটা তো টাইমলি হচ্ছে, তো আপনি অফিসে যান, আপনি যেই অফিসেই যান 9টার মধ্যে আপনার ঢুকতে হবে না, সাড়ে ঠিক। 9টার মধ্যে ঢুকতে হবে। হুম, হুম, ওইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আপনি ওইটা চেঞ্জ করছেন, তো হুম, অটোমেটিক্যালি আপনার স্লিপ টাইমিং এটা রিডিউসড কমে হচ্ছে, যাচ্ছে। হুম, আপনি ইরিটেবল থাকছেন, কারণ ওয়ার্ক কালচারের মধ্যে আপনার স্ট্রেস আছে, ঠিক। সবাই লাভে আছে, হুম, অটোমেটিক্যালি ওইটার জন্য আপনি ইরিটেবল থাকছেন। তারপরে যখন আপনি ঘরে আসছেন ইউ রিমেন ইরিটেটেড, তখন ফ্যামিলি বলবে যে না আপনি সময় দেন না, হোয়াট এভার, হুম, এভরিবডি, হুম, হুম, সবার হুম, বাড়িতে সেমই। তো এগুলো একটু অ্যাভয়েড করলে বেটার। অ্যাভয়েডও বলবো না, কেউ অ্যাভয়েড করতে পারে না, কিন্তু যতটুকু কম কম, রেস্ট্রিক্ট করা হুম, যায়, হুম, হুম, একটা টাইম পিরিয়ড যদি থাকে, অ্যাটলিস্ট ইয়াং জেনারেশন দে শুড অ্যাভয়েড এত রেডিয়েশন, আলটিমেটলি তো রেডিয়েশন, ফোনটা কি করে আসছে? আমরা তো আগে ছোটবেলায় ফোন দেখেছি না, হুম, আমরা হুম, যেটা হুম, হুম, কানেক্টেড ফোন। হুম, 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 তো ফোন মানে সাম রেডিয়েশন দ্যাট ইজ হ্যাম্পারিং ফার্টিলিটি। এটা তো আমার সাবজেক্টের বাইরে যাচ্ছে, তবু হুম, বলছি এখনকার দিনে হ্যাঁ, বেবি হতে একদম। অসুবিধা হয়, হুম, মেলসদের ক্ষেত্রেও ফিমেলসদের ক্ষেত্রেও, তো অটোমেটিক্যালি এগুলো অ্যাভয়েড করলে বেটার। তাহলেই হয়তো ভবিষ্যতের জন্য মঙ্গল। নাহলে বিকজ এআই হ্যাজ কাম নাও, একটা টাইম আসবে আমরা হয়তো আমাদের জীবদ্দশায় দেখে যাব যে মেশিনস আর কন্ট্রোলিং আস। তো বাকি দেখা যাক কি এই হয়। যে এআই এর কথা বললেন, হ্যাঁ, হুম। যে এই যে এআই কি নিউরোলজি চিকিৎসার ক্ষেত্রে ভবিষ্যতে কোনো প্রভাব দেখুন, ফেলবে? নিউরোলজি কে বলে ক্লিনিক্যাল বলে, তো এআই জেনারেলি অবভিয়াসলি দেখুন, এখন এত গ্রসলি আসলে সব সাবজেক্টে এটা এফেক্ট হবে, যেমন ফর এক্সাম্পল রেডিওলজি, এরপরে ধরুন সার্জারি, রোবোটিক সার্জারি, সব আস্তে আস্তে এগুলো হচ্ছে। তো নিউরোলজিটা এখনো ক্লিনিক্যাল। হুম, ক্লিনিক্যাল ওয়ার্ডটা মানে ওই বলতো না এই যে আমি শুনেছি, আমি তো দেখিনি, একজন কেউ হয়তো ছিল শিলচরে ভগবান দাস, আমি শুনি নাম হ্যাঁ, শুনেছি হ্যাঁ, ভগবান হুম, দাস, হুম, তাহলে বিধান স্যার, বিধানচন্দ্র রায়, হুম, ওরা দেখেই বলে দিতে পারতো, এটাই তো ঠিক। মানুষ বলে, হুম, আগেরকার দিনে ডাক্তার হুম, ভালো এটা বলতো। তখন তো আর এমআরআই ছিল না, ছিল হুম, কিন্তু নট ডিপেন্ডেন্সি অন দ্য ইমেজিং, হুম, নট ডিপেন্ডেন্সি অন ইনভেস্টিগেশন। তো হুম, সেম ভাবে নিউরোলজি অলওয়েজ ক্লিনিক্যাল, মানে যখন পেশেন্টটা যখন হেঁটে আসবে, আমি দেখে যদি স্লোলি হাঁটে, আমি একবার জিজ্ঞেস করি অনেকদেরকে তোমার কি পার্কিনসন আছে? তো ক্লিনিক্যাল যতদিন থাকবে, মানে ইনভেস্টিগেশন বেসড ট্রিটমেন্ট যতদিন হবে না, ততদিন এআই হোক কি যাই হোক কোনোদিন এটা ধরতে পারবে না। বিকজ ডক্টরের চোখ যেটা 15 ইয়ার্স, আমাদের এগুলো হতে 15 ইয়ার্স 17 ইয়ার্স লেগে হুম, যায়। তো 15 বছর আমাদেরকে ট্রেন করে দেয় আমাদের প্রফেসররা, যে দেখে বোঝার জন্য। তো আমরা বলছি না যে এটাকে আমার এক্সরে চোখ, অবভিয়াসলি না, কিন্তু নিউরোলজি পার্টটাতে, নিউরোলজি যেহেতু জিজ্ঞেস করেছে, নিউরোলজির মধ্যে
অনেকটা লেস প্রভাব ফেলবে, বিকজ ইট ইজ অলওয়েজ ক্লিনিক্যাল। মানে সিজারটা আমি দেখেই বুঝছি এটা সিজার, পার্কিনসনটাকে দেখেই বুঝছি আমি সিজার, আমি উইকনেসটা দেখেই বুঝছি এটা স্ট্রোক। আর আমি আমি বলছি যেটা যে যে সিমটমস গুলো বললাম সবগুলো দেখে বোঝা যাচ্ছে। তো আমি এই পেশেন্টটাকে গন্ডা ছড়াতে যদি এমআরআই যেখানে নেই ওখানে আমি দেখে আমি বুঝতে পারবো যে এটা স্ট্রোক। তো আই ডোন্ট নিড দ্যাট। হ্যাঁ, মেবি একটা সিটি স্ক্যান হয়তো লাগবে, বাট একদম ট্রিটমেন্টের জন্য এআই এর জন্য আমি ডিপেন্ডেন্সি হয়ে যাবো, এটা কোনোদিনই হবে না। আমি না, মানে ইন জেনারেল দ্য সাবজেক্ট। আপনার মানে এই চিকিৎসা জীবনের বিশেষ কোনো ঘটনা বা বিশেষ কোনো মুহূর্ত আমাদের সাথে শেয়ার করতে চাইবেন? দেখুন, বিশেষ যেটা আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট যেটা নিউরোলজির মধ্যে, এটা হলো আমার নিউরো ইন্টারভেনশন। তো আমি আসার আগে নিউরো ইন্টারভেনশন হতো না এখানে, তো এসে শুরু করেছি এনজিওগ্রাফি। তো বিশেষ যদি বলি আমি দুটো কেস বলবো, একটা হলো প্রিয়া দাস আর একটা হলো মনিকা। মনিকার ব্যাপারে আমি জানি না শুনেছেন কি, মনিকা অনেক ফেমাস, মানে ভাইরাল হয়েছে রিসেন্ট টাইমসে। প্রিয়া দাসটা একটা আমার স্ট্রেসফুল কেস ছিল। এটা ফার্স্ট পেশেন্টটা রিলিং অফ ইট, মাথা ঘুরিয়ে নিয়ে রেড্ডি স্যারের কাছে গেছিল। তো গ্রাম থেকে এসেছিল, কোনোদিন ইনভেস্টিগেশন হয়নি। ইনভেস্টিগেশন না হওয়ার ফলে ওই মাথা ঘোরাতে ওষুধ দিত, মাথা ঘোরাতে ওষুধ দিত। এখন 6 মাস হয়ে গেছে। তো যখন এরপর রেড্ডি স্যারের কাছে, রেড্ডি স্যার একটা সিটি স্ক্যান করে, সিটি স্ক্যানের একটা টিউমার লাইক হয়েছে। রেড্ডি স্যার আমাকে বললো, আপনি একটা এনজিওগ্রাফি করে দেয়। এনজিওগ্রাফি করে দেখলাম যে হিউজ বড় একটা অ্যানিউরিজম, মোটামুটি 18 মিলিমিটার ইন্টু 20 মিলিমিটার। মিলিমিটার শুনে আপনি হয়তো বলবেন যে ছোট হইতো, বাট দ্যাট ইজ এনাফ টু কিল। এখনো ফাটেনি ওইটা। তো দ্যাট ওয়াজ এ স্ট্রেসফুল থিং ফর মি, বিকজ ওটা 18 বছর না 19 বছর ছিল প্রিয়া, শি ইজ অ্যালাইভ নাও। ওর একটা বাচ্চা ছিল তো 18 বছর, ওর বাচ্চা 2 মাসের। তো বাকি পরিবারের স্ট্রেস যে দেখুন, এত এই হাই জিনিসগুলো করার জন্য এটা আমাদের মেন্টাল স্ট্রেসও থাকে, বিকজ এত ছোট মেয়ে যদি মরে যায় বাচ্চাটার কি হবে, নাহলে ফ্যামিলির কি হবে, এগুলো প্লাস মানুষ তো বুঝছে না যে আমি কি করতে চাইছি। এনজিওগ্রাফি করে কয়েলিং করা অ্যানিউরিজমটা নিউ থিং ফর ত্রিপুরা। তো এটা স্ট্রেসফুল ছিল। আলটিমেটলি শি সার্ভাইভড। তো কয়েকদিন আগে এসেছিল, 1 বছর হয়ে গেছে, বাচ্চাটাও এখন হাঁটে। আমি বলছি কেমন আছো, ভালো আছে। এটা একটা কেস। সেকেন্ড হলো মনিকা। মনিকা গান্ধীগ্রাম বাড়ি। মনিকা তো কয়েক 1 মাস আগে করেছিলাম কয়েলিংটা। ওরও একটা অ্যানিউরিজম ছিল। তো ইনিশিয়ালি ওরা যেমন সেম জিনিস, এগুলো শুনে ভয় পায়, জীবিত এইসব হয় কিনা, পসিবল কিনা। এরপরে আলটিমেটলি ওরা ভেলোরে গেছিল। ভেলোরে যাওয়ার পরে ওখানেও বলেছে যে এনজিওগ্রাফি করতে হবে, ডিএসএ বলি এটা, ডিএসএ করতে হবে। তো ভয় পেয়ে আবার এসে গেছে এখানে। সবার কাছে গেছে, সিএম স্যারের কাছে গেছে, রেফার করে দিন, গীতা স্যারের কাছে গেছে, রেফার করে দিন, সবার কাছে গেছে, এমএস স্যারের কাছে গেছে, মিনিস্টারদের কাছে গেছে। আলটিমেটলি সবাই এটাই বলেছে যে এখানে তো আবির করে, তোমরা এখানে করো। তাই আয়ুষ্মানের থ্রুতে আমরা করেছি। মনিকা এখন ভালোই আছে, কয়েলড অবস্থায় আছে। তো ওকে পরে মানে ভালোই হাজবেন্ডের সাথে এখন আছে। তো ডিসচার্জের সময় ওদেরকে বলেছিলাম যে ওর একটা নিউ জীবন হয়েছে, নতুন একটা মুভি বেরিয়েছে সাইয়ারা, তোমরা গিয়ে দেখে আসো। তো হাজবেন্ড ওয়াইফকে পাঠালাম সাইয়ারা দেখাতে। তো এগুলো আই ট্রাই টু মেক লিটল বিট ফান উইথ মাই পেশেন্টস, নাহলে জিনিসটা একটু বোরডম হয়ে যায়। তো একটু সবার সাথে একটু ফ্রেন্ডলি রিলেশন রাখি, তো এটাই আর কি। এটা অ্যাকচুয়ালি ডক্টর তো আমাদের কাছে ভগবানের মতো। আর মানে অনেক সময় হয় কি, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারের ব্যবহারটা রোগীকে মনে হয় যেমন অর্ধেক সুস্থ করে দেয়। তো আপনার সাথে কথা বলে, আমি তো আর আপনার কাছে কখনো ট্রিটমেন্টের জন্য যাইনি, আশা করি না লাগুক হ্যাঁ, তোমাদের। কিন্তু আপনার সাথে কথা বলেই এই জিনিসটা মানে ফিল করতে পারছি আর কি। আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে এসে পড়েছি। তো একদম শেষে আমি বলবো যে আমাদের দর্শক বন্ধুদেরকে আপনি কিছু কি সাজেশন দিতে চাইবেন? আমি এটাই বলবো, আমার সাবজেক্ট রিলেটেড যদি বলি, যে আমাদের নিউরোলজি এখন ডিপার্টমেন্ট আছে জিএমসি তে। আপনারা মানডে আর ফ্রাইডে আমাদের ওপিডি আছে 12টা থেকে 4টা, অবশ্যই আসুন। সেকেন্ড হলো, আমি যা যা সিমটম গুলো বলেছি প্লিজ সেলফ মেডিকেট করবেন না। আপনি শুনে হয়তো বুঝুন, জানুন, এভরিথিং ইজ ফাইন, কিন্তু সেলফ মেডিকেট করা, নাহলে ফার্মেসি থেকে ওষুধ খেয়ে নেওয়া, এগুলো ট্রাই করবেন না। যারা দূরের থেকে শুনছেন, লোকাল লেভেলের পিএইচসি তে দেখান। যারা আগরতলা শহরে, আপনাদের জন্য যখনই দরকার আমি আছি। আমাদের ডিপার্টমেন্টে এখন বেডসও আছে, 25 বেডস। তো যে কোনো নিউরোলজির সমস্যা আমরা দেখে আমরা এটা ট্রিটমেন্ট করার চেষ্টা করি। আর যখন কোনো অসুবিধা হবে অবশ্যই আসবেন। ইউ উইল বি কেপ্ট ইন এ গুড ওয়ার্ড। অ্যান্ড আপনারাও যারা মিডিয়ার বন্ধুরা আছে, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন আমাদের ওয়ার্ড। এটার ভিতরে ঢুকলে আমাদের মনে হবে যে আপনি কোনো হয়তো চেন্নাইতে আছেন, নাহলে ব্যাঙ্গালোরে আছেন, নাহলে বোম্বেতে আছেন। মানে জাস্ট একটু সুন্দর করে সবাইকে রাখা। দেখুন, সারা জীবন তো কেউ এখানে থাকবে না, এখানে 2-3 দিনের জন্য আসে। কিন্তু আমি ওদেরকে এটাই মনে করি যে নিজের বাড়িকে যেভাবে আপনি সুন্দর করে রাখুন, মেইনলি বাথরুম গুলো, কারণ জিবির বাথরুম নিয়ে, তো বাথরুম গুলো ঠিক করে সবাই মানে ফ্রেন্ডলি ওয়েতেই থাকে।
বিকজ কতদিন আমি এগুলো মেনটেন করে রাখতে পারবো জানি না। যতদিন বলে না একটা মুভি আছে শাহরুখ খান আবার কোট করছে, জব তক হ্যায় জান, যতটুকু আমি পসিবল আমার পক্ষে এতটুকু করব, বাকি তো আপনাদের সাপোর্ট, গভর্নমেন্টের সাপোর্ট। আজকের আলোচনায় যেটা মানে আমাদের সামনে উঠে আসলো যে বর্তমানে কিন্তু ত্রিপুরা রাজ্যে নিউরোলজি ডিপার্টমেন্ট আমাদের রাজ্যবাসীকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে অনেকটাই উন্নত হয়েছে। আর সাথে স্যার রয়েছেন। আপনারা আজকে স্যারের সাথে কথা বলে বুঝতেই পারছেন যে স্যার মানে কতটা সবসময় প্রস্তুত আপনাদেরকে পরিষেবা প্রদানের জন্য। তো সুস্থ জীবনশৈলী, সঠিক সময়ে নিজে নিজে ডাক্তারি করার যে প্রবণতাটা আমাদের থাকে সেটা না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের চিকিৎসা পরিষেবা গ্রহণ করা, এইগুলোই আমাদের উঠে আসলো আজকের এই আলোচনা থেকে। আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে জানাই স্যার। আর আমাদের দর্শক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজকের মতো ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।